আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের মেইন কন্টেন্টটা হচ্ছে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবে। সো তার আগে জেনে নেই আমরা 2025 এবং 2026 সালে টোটাল কয়টা টি-টোয়েন্টি খেলবো। সো 2025 এবং 2026 সাল মিলিয়ে আমরা টোটাল 32টা ম্যাচ খেলবো। আমি ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ বাদ দিয়ে 32টা ম্যাচের কথা বললাম, যে মিনিমাম 20টা ম্যাচ খেলবো আমরা ওয়ার্ল্ড কাপের আগে এবং 12টা ম্যাচ খেলবো ওয়ার্ল্ড কাপের পরে। সো বুঝতেই পারছেন যে টি-টোয়েন্টি আমাদের টোটাল অনেকগুলা ম্যাচ আছে 2 বছর মিলিয়ে। সর্বোচ্চ যদি আপনি এশিয়া কাপ ওভারঅল সব কিছু মিলিয়ে হয়তো 40টার মতন ম্যাচ আমরা 2025 এবং 2026 সাল মিলিয়ে খেলবো। সো এখন প্রশ্ন আসতেই পারে অধিনায়ক কে হবে। নাজমুল হোসেন শান্ত হয়তো বা টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে ম্যাচ জিতেছে, কিন্তু খুব একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে নাই দেখে সে হয়তো টি-টোয়েন্টি অধিনায়ক থেকে রিজাইন করেছে। অ্যান্ড শান্তর টি-টোয়েন্টি স্টাইলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে মডার্ন ক্রিকেট হিসাবে। সো এখন নতুন অধিনায়ক কে হতে পারে? সো আমি এখানে দুইজনকে চুজ করছি, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়তো অনেকেই চুজ করে রাখছে, লিটন কুমার দাস আর তাসকিন আহমেদ। সো কে হতে পারে এই দুইজনের মধ্যে অধিনায়ক? সো আমি যদি এখানে অ্যাকচুয়ালি ডিবেট আকারে কথা বলি, লিটন কুমার দাস হয়তোবা মোটামুটি ভালোই, মানে ব্যাটিং বা উইকেট কিপিং হিসাবে বা ক্রিকেট সেন্স হিসাবে লিটন কুমার দাস এগিয়ে থাকার কথা। আবার তাসকিনের দিক থেকে তাসকিন অনেকটা এগিয়ে, কারণ টানা 2021 থেকে 2024 সাল পর্যন্ত তাসকিন আহমেদ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ইভেন খুব, যেটাকে বলা হয় খুবই ক্লেভার বলার। কিন্তু আমি লিটন কুমার দাসকে রেট করব, কারণ লিটন কুমার দাসের ইন্টারন্যাশনাল ক্রিকেটে অলরেডি ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে। আপনি যদি ইমাজিন করেন, লিটন কুমার দাস প্রথম ক্যাপ্টেন্সি করেছিল নিউজিল্যান্ডের সাথে, যদিও আমরা ওই ম্যাচটা হেরে গিয়েছিলাম খুবই বাজেভাবে। কিন্তু আফটার দ্যাট আপনি যদি লিটন কুমার দাসের ওডিআই স্ট্যাট দেখেন বা টি-টোয়েন্টি দেখেন, ইভেন টেস্ট ক্রিকেটটাও ফলো করেন, লিটন কুমার দাস কিন্তু আপনার ক্যাপ্টেন্সিতে এগিয়ে থাকবে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের কারণে। ইভেন লিটন কুমার দাসের যদি আপনি টি-টোয়েন্টি ব্যাটিং স্টাইলটা দেখেন, হয়তো বা কিছুদিন যাবৎ, আমি যদি ভুল না বলি 2024 সালে লিটন কুমার দাসের একটু ব্যাট প্যাচ গেছে। ওডিআই ফরম্যাটটার কারণে লিটন বাকি দুইটা ফরম্যাটেও খারাপ খেলছিল, কিন্তু আমি যদি বলি টি-টোয়েন্টিতে সে এই বছরে একটা 50 করছিল আফগানিস্তানের সাথে, আর একটা 40+ ইনিংস করেছিল আপনার ইন্ডিয়ার সাথে, তাও ইন্ডিয়ার মাটিতে। ইভেন ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাসের মাধ্যমে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পেরেছি। যদিও আমরা হয়তোবা লিটন কুমার দাসের ওডিআই ফর্মের কারণে হয়তোবা টি-টোয়েন্টিটা ভুলে যাচ্ছে, কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে 2022-23-এ লিটন কিন্তু দারুণ ফর্মে ছিল টি-টোয়েন্টি ফর্মেটে। 2024-এও যে আমি খারাপ ছিল তা বলবো না, কিন্তু লিটনের কাছ থেকে আমরা আরও বেশি আশা করি। উল্টো দিকে তাসকিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই বছর তাসকিন টি-টোয়েন্টিতে উইকেট ভালোই পেয়েছে। মোস্ট প্রবলি আমি যদি ভুল না বলি প্রায় 27 উইকেটস পেয়েছে এই টি-টোয়েন্টিতে এই বছরে। আর আগের বছরও তাসকিন ভালোই খেলেছিল। সো তাসকিন অধিনায়ক হওয়ার যোগ্য আছে, কিন্তু আমি বলবো যে তাসকিন ওয়ার্ল্ড কাপের পরে টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা নিলে মনে হয় তাসকিনের জন্য বেটার হয়, কারণ আমার মনে হয় তাসকিন এই বছর আপনার ওডিআই ম্যাচগুলোও খেলবে, টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সো ওভারঅল চিন্তা করতে গেলে আমাদের লিটন কুমার দাসকে টি-টোয়েন্টি হিসাবে ক্যাপ্টেন হিসাবে ধরা উচিত। তাও আমি বলি করি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি লিটন কুমার দাস এখানে খুব ভালো পারফরমেন্স করে তাহলে কেন না। হ্যাঁ, নিজের পারফরমেন্স ডেফিনেটলি ভালো করতে হবে, এটা যেই হোক, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে লিটন কুমার দাস হোক বা তাসকিন আহমেদ হোক, যেই হোক না কেন তাকে সুযোগ দিতে হবে। এখন আমি যদি বলি যে টি-টোয়েন্টি স্কোয়াডটা কীরকম হওয়া উচিত, সো আমি মনে করি ক্যাপ্টেন যদি লিটন কুমার দাস হয়, ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ হওয়া উচিত। আবার তাসকিন আহমেদ যদি ক্যাপ্টেন হয়, লিটন কুমার দাসের ভাইস ক্যাপ্টেন হওয়া উচিত। ওপেনিং ব্যাটসম্যান আমি চাইবো আপনার পারভেজ হোসেন ইমন অ্যান্ড তানজিদ তামিম। আমি থার্ড ওপেনার হিসাবে এই কারণে নিচ্ছি না, কারণ লিটন কুমার দাসকে আমি থার্ড ওপেনার হিসাবে চিন্তা করতে পারি। ইভেন সে যদি ক্যাপ্টেন হয়, সে অবভিয়াসলি ওপেনিংয়েই খেলবে। কিন্তু আমি যদি আমাকে ওপেনিং ব্যাটসম্যান থেকে একজনকে চয়েস করতে বলেন, আমি ডেফিনেটলি পারভেজ হোসেন ইমনকেই চয়েস করবো। সো মিডল অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার অর্ডার ব্যাটসম্যানে আমি অবভিয়াসলি জাকির আলী অনেক, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আকবর আলী, মাহিদুল অঙ্কন, এদেরকে রাখছি। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি আকবর আলীকে কেন রাখলেন। দেখেন, আমি মনে করি বাংলাদেশের এই বছর এমন এমন অনেকের সাথে টি-টোয়েন্টি আছে, লাইক পাকিস্তানের সাথে আমাদের দেশের মাঠে খেলা আছে। এখন
সাপোজ আল্লাহ মাফ করুক কোনো প্লেয়ার সাপোজ ইনজুরি পড়ে গেল, সাপোজ আপনার শামীম হোসেন পাটোয়ারি ইনজুরিতে পড়ে গেল, বা আমাদের লিটন কুমার দাস, সে ক্যাপ্টেন, সেই ইনজুরিতে পড়ে গেল, আপনার তো একজন ভালো উইকেট কিপার লাগতে পারে না? এখন আপনি যদি আকবর আলীকে এই 20টা ম্যাচের মধ্যে মিনিমাম যদি 5-6টা ম্যাচে ওনাকে খেলান, সাপোজ আমি এখন কাদের সাথে বলবো, আচ্ছা আয়ারল্যান্ডের সাথে আমাদের খেলা আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথেও এই বছর আমাদের খেলা আছে, মোস্ট প্রবলি আফগানিস্তান আমাদের সাথে আছে। এখন আপনি আয়ারল্যান্ডের নিশ্চয়ই ফুল স্ট্রেন্থ নিয়ে খেলবেন না, এখানে আপনার একটু ভালো মতন মানে ঘুরায় খেলানো উচিত, আমি যেটা মনে করি। তাওহিদ হৃদয় যদি আমি বলি তাওহিদ হৃদয়কে আপনি ইন এট থ্রিতে খেলাবেন, যেভাবেই হোক ওপেনার একজন আউট হওয়ার পরে সেটাই। জাকির আলী অনেক বা মাহিদুল অঙ্কন, দুইজনের কেউই কিন্তু আপনার আমি বলবো যে উইকেট কিপার হবে না। সো হিসাবে চিন্তা করতে গেলে আমার করা যায় যে আমি আকবর আলীকে একটু সুযোগ দিতে পারি ওয়েস্ট ইন্ডিজ এবং আপনার আয়ারল্যান্ড ম্যাচে, যেহেতু আমাদের টি-20 ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, সো অনেক সিমিলারিটি আছে আমাদের বাংলাদেশে, সো আকবর আলীকে একটু সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। ইভেন মাহিদুল অঙ্কনকেও আপনার তাহিদ হৃদয়কে কিছু কিছু ম্যাচ বসায় রাখবেন, ওই সময় মাহিদুল অঙ্কনকে সুযোগ দিবেন। অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারি আর জাকির আলী অনেক, এদেরকে সবগুলা ম্যাচই খেলাবেন যাতে তারা ইনজুর না হয়। এখন আমি যদি বলি স্পিনার আমি কাকে কাকে নিব, ডেফিনেটলি রিশাদ হোসেন। আপনার একটা টিমে যদি লেগ স্পিনার না থাকে আপনার টিমটা কিন্তু অন্ধই বলা যায়। আপনার নাসুম আহমেদকে আমি কেন নিয়েছি সেটা হয়তো বা বলতেছি। মাহাদি অবভিয়াসলি থাকবে, কারণ আমার মনে হয় মডার্ন ক্রিকেটে মাহাদির স্পিনটা অনেক কাজে লাগবে। আলিস আল ইসলাম আপনারা আমাদের বাংলাদেশের ফার্স্ট বলবো মিস্ট্রি বলার, তাকে অবভিয়াসলি নেওয়া উচিত। ইভেন সে যদি ইনজুরি থেকে আর তাকে প্রুফ করার কিছু নেই, তাকে ডিরেক্ট আমি মনে করি পাকিস্তান যখন বাংলাদেশে আসবে তখন তাকে ডিরেক্ট আমার মনে হয় একটা হলো এক্সাম দেওয়া উচিত। সে ফেল করতে পারে কিন্তু তিনোটা ম্যাচে তাকে খেলানো উচিত, কারণ আপনার হতে পারে মাহাদি ইনজুর্ড হয়ে গেল, তখন আলিস যাতে মাহাদিকে রিপ্লেস করতে পারে। নাসুমের ক্ষেত্রেও সেম, কারণ আমি বলি নাসুম অ্যান্ড আলিস এরা দুইজনের যে কেউ মাহাদিকে রিপ্লেস করতে পারে। আরেকজন হতে পারে রকিবুল হাসানও হচ্ছে বাংলাদেশের আন্ডার 19 বিশ্বকাপ জয়ী খেলোয়াড়। সো হিসাবে আমরা যদি চিন্তা করি ওই হিসাবে চিন্তা করলে যদি না কেউ যদি ইনজুর্ড হয়, রাকিবুলকে আমরা বিশেষ করে আয়ারল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখে নিতে পারি। ইভেন শ্রীলঙ্কা ম্যাচেও আমরা দেখে নিতে পারি, কারণ শ্রীলঙ্কার সাথেও কিন্তু আমাদের এই বছর 3টা টি-20 ম্যাচ আছে। সো ওই হিসাবে আমি রাকিবুল, নাসুম, ইভেন আলিস এই তিনজনকে পরীক্ষা সুলভভাবে দেখতে চাই, যেখানে রিশাদ অ্যান্ড মাহাদির জায়গাটা আমি বলবো অনেকটাই ফিক্সড। আফটার দ্যাট ফাস্ট বলার হিসাবে তাসকিন আহমেদ তো ডেফিনেটলি থাকবে, মোস্তাফিজুর রহমানও থাকবে। আপনারা হয়তো বলতে পারেন মোস্তাফিজুর রহমানের এখন আর আগের মতন ধান নেই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। শ্রীলঙ্কা অথবা ইন্ডিয়া যেখানেই খেলা হোক না কেন মোস্তাফিজুর রহমান বরাবরই কার্যকর, এবং ইভেন বিগ টুর্নামেন্টে মোস্তাফিজুর এবং তাসকিন সবসময় ভয়ঙ্কর বলার। সো এই দুইজন অবভিয়াসলি অটো চয়েস আমি বলবো। হাসান মাহমুদ তখনই আসবে যদি মোস্তাফিজুর রহমান ব্যাট ফর্মে থাকে, কারণ হাসান মাহমুদ হচ্ছে আপনার আমি বলবো যে আফটার মোস্তাফিজ ও ডেট ওভার স্পেশালিস্ট। অ্যান্ড আপনার তাসকিন আহমেদকে তো রিপ্লেস করার সুযোগ একমাত্র হতে পারে যদি তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ে যায়। আমি মনে করি তানজিম হাসান সাকিব তাসকিনের জায়গা ওভাবে নিতে পারবে না, কিন্তু তাসকিন আহমেদ যেখানে যেখানে বোলিং করে আমার মনে হয় তানজিম হাসান সাকিবকেও আয়ারল্যান্ড বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন বা শ্রীলঙ্কা বলেন, অথবা কোনো কোনো সময় বড় বড় দলের সাথেও ওকে আপনার করে খেলানো যায়, মানে একটু হঠাৎ করে একটা ক্রুশাল সিচুয়েশনে তানজিম সাকিবকে মানে বোলিং করে দেখানো যেতে পারে, কারণ তানজিম হাসান সাকিব প্রুভেন প্লেয়ার। এনিওয়েজ, আর রিপন মন্ডল নামটা হয়তো আপনারা শুনে হাসতেও পারেন, কারণ রিপন মন্ডলকে নেওয়ার একটাই রিজন হচ্ছে দেখেন ও কিন্তু অনেক দিন ধরেই খেলতেছে, আপনার বিপিএল বলেন, আন্ডার 19 বলেন, সব জায়গায় খেলে আসছে। সো আমি মনে করি রিপন মন্ডলকেও কিছু কিছু সিরিজে খেলানো যেতে পারে। যেই হোক, কিন্তু আমার মনে এইসব প্লেয়ারকে ঘুরায় পেঁচায় খেলানো যায়। ও আরেকজন প্লেয়ার, সে হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী, সেও আপনার কিছু ম্যাচ ডিজার্ভ করে অ্যাজ আ টি-20 প্লেয়ার হিসাবে। আমি মনে করি এই কয়েকজন প্লেয়ারকে যদি আপনারা 20টা ম্যাচ ঘুরায় পেঁচায় খেলান, আমার মনে হয় ইনজুরি হোক বা যাই হোক না কেন এনারা শ্রীলঙ্কার ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সেখানে ভালো পারফর্ম করবে। আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি আমি আলিস ইসলাম, দেন আকবর আলী, মাহিদুল অঙ্কন অ্যান্ড রিপন মন্ডলকে আমি টি-20 হিসাবে মানে টি-20 যে কোনো কিছু কিছু ম্যাচে আমি ওদেরকে দেখতে চাই, কারণ এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ফিউচার। অ্যান্ড আশা করি বাংলাদেশকে আগামী দিনে সাপোর্ট এরাই দিবে। আর আমি তো আকবর আলীকে বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন হিসেবেই চিন্তা করি, সো কেন নয়। সো
দেখা যাক কি হয়, কিন্তু আমি আমার চয়েস হিসাবে বলবো বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসই হওয়া উচিত, কারণ অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের দিক থেকে। যদি সে আপনার হয়ে যদি কি বলে, যদি সে আনসাকসেসফুল হয় তাহলে তাসকিন আহমেদকে দেখা যেতে পারে, কিন্তু আমার মনে হয় লিটন কুমার দাসকে একটা সুযোগ দেওয়া উচিত। সে যতই রান খরায় থাকুক না কেন, বিকজ লিটন কুমার দাসের ক্রিকেট মাইন্ডটা দারুণ। এটা যে বা যারা দেখেছে হয়তোবা তারা বুঝতে পারবে। সো আমি আশা করি এটা। আপনাদের যদি অন্য কাউকে ক্যাপ্টেন হিসেবে দেখতে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।